আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে একটা লাইভ ব্রডকাস্ট করলাম বার্মিংহাম ইংল্যান্ড তো নিয়ে। আমার সাথে একজন স্পেশাল গেস্ট বহুত কষ্ট করিয়া পাইছি, ঢাকা তো নিয়ে তাই যোগাযোগ করছেন। ইনশাল্লাহ হি উইল গিভ ইউ হিজ ব্যাকগ্রাউন্ড, হি উইল এক্সপ্লেইন। তাইন নিজে পরিচয় দিবানে, তাইনের জহর বানে আর কি, বাট হি ইজ এ ফিজিক্যাল থেরাপিস্ট and he will probably give you hints and tips. এই যে করোনা ভাইরাসের সমস্যার মাঝে মানুষ আইসোলেশন থাকে, মানুষের অনেক ডিপ্রেশন হয়ে যায় বা মানুষের অনেক মসল টসল মুভ হয় না। I'm sure he will can give you some exercise things to do, আরো বিভিন্ন জিনিস, and I will now pass on to it and then he can explain to himself আর তাই যেটা কইবার কি কইবেন। Assalamu alaikum, Dr. Shamim Bhai, if you can explain yourself in Bengali, where you are, where you're from, your background, the show is yours. থ্যাংক ইউ সবুজ ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আর যারা আমাকে দেখতে পাচ্ছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফিজিওথেরাপি চিকিৎসক সৈয়দ শামীম হাসান। আমি জানি না কারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, যারা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই প্রশ্ন করলে আমরা সেই প্রশ্নগুলো দেখতে পারবো এবং সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো আশা করছি। এই মুহূর্তে জানি কারোই মন ভালো নেই, আমরা সবাই আসলে চিন্তিত, সারা পৃথিবীর সব মানুষই চিন্তিত। কি হচ্ছে, কি হতে যাচ্ছে বা কি হবে আসলে আমরা জানি না। যেমনটি একটু আগে সমুজ ভাই বলছিলেন যে খুবই বাজে অবস্থা। আসলে সমুজ ভাইয়ের ওখানে যে অবস্থাটা যেমন আমরা শুনলাম, আমরা যারা বাংলাদেশে আসি, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছেন অথবা পৃথিবীর যে জায়গা থেকে দেখতে পাচ্ছেন, আসলে আমরা কেউই নিরাপদ নয়, কেউই না। চেষ্টা করবো অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট হিসাবে আপনাদেরকে কিছু হেলথ টিপস দেওয়ার, কিছু পরামর্শ দেওয়ার, যেগুলো দিয়ে হয়তো বা আপনারা কিছুটা উপকৃত হবেন আশা করছি। আমি প্রথমে আমার পরিচয় দিই। আমি ফিজিওথেরাপিস্ট। আমি এই মুহূর্তে কাজ করছি মূলত ঢাকার সোশ্যাল ইসলামী ব্যাংক হসপিটালে, এটির ফিজিওথেরাপি ডিপার্টমেন্টাল হেড হিসেবে আছি। আর পাশাপাশি আসলে আমারও ছোটখাটো কিছু সোশ্যাল ওয়ার্ক আছে। সবুজ ভাইও যেটি জানেন, আমিও এরকম কিছু লাইভ করি। আমার একটি ছোট্ট ওয়েব পোর্টাল রয়েছে, যেটি বাংলাদেশের প্রথম ফিজিওথেরাপি চিকিৎসা বিষয়ক পত্রিকা, যেটি আমরা শুরু করি 2009 সালে ওয়েব পোর্টাল দিয়ে। বাট আমরা একই সঙ্গে 2010 থেকে এটিকে আমরা পাবলিকেশন হিসেবে পাবলিশ করি। এভরি মান্থ আমরা ছোট্ট করে একটা পত্রিকা বের করি এবং যেটি সারা দেশে আমরা বিলি করি। তবে আরেকটি মজার জিনিস হলো এই পত্রিকাটি সম্পূর্ণ ফ্রি, আমরা এটি বিক্রি করি না। আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে, তারা কিছু পয়সা দেন, ওই পয়সা দিয়ে আমরা পত্রিকাটি বানাই এবং সারা দেশে বিলি করি, শুধুমাত্র ফিজিওথেরাপি রিলেটেড সচেতনতা বৃদ্ধির জন্য। জি প্লিজ, if you can explain, আপনি যদি আমার অডিয়েন্স রে যদি আপনি এক্সপ্লেইন করেন, অনেক তো আমরা যে দিরাইবাসী কিছু আমরা তো আই ডোন্ট নো, আপনি যদি জানেন যে দিরাইটা কোনানো, দিরাইটা সুনামগঞ্জের একটা জন্মাজি পড়ছে আর কি, যদি আর কি ফিজিওথেরাপিটা প্রফেশনটা কিটা যদি একটু আমরা কই নাকি, যে হোয়াট ইজ ফিজিওথেরাপি? অবশ্যই আসলে এটাই বড় প্রশ্ন, ফিজিওথেরাপি জিনিসটি কি। হয়তোবা বড় শহরে বা যেখানে শহর কেন্দ্রিক যারা আমরা থাকি, অথবা বড় হসপিটালগুলো যাদের আশেপাশে আছে, আমরা হয়তোবা ফিজিওথেরাপি সম্বন্ধে কিছুটা জানি। বাট এখনো বলতে পারি বাংলাদেশের অনেকেই ফিজিওথেরাপিটা কি আসলে এটি আমরা জানি না। তো ফিজিওথেরাপি হলো চিকিৎসা বিজ্ঞানের একটি বিভাগ, যেটি হলো শুধুমাত্র কাজ করে মাসকুলো স্কেলেটাল ডিসঅর্ডার নিয়ে, তার মানে মাংসপেশি এবং হাড্ডি, নার্ভ এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। এখন ধরুন মাংসপেশি, হাড্ডি, আমি আসলে ঠিক মেডিকেলের বাইরে বের হয়ে গিয়ে আমি সকলে বোঝার জন্য কিন্তু আমি আমার মতো করে এক্সপ্লেইন করছি, আশা করি সবাই বুঝতে পারবেন। সেটা হলো যে দেখুন, আমাদের যদি বলি যে একটা মানুষ, আমরা জন্ম থেকে যদি আসি, জন্মগ্রহণ করে, জন্মের পরে আমরা দেখি অনেকেই প্রতিবন্ধী হয়। আমরা যেটা গ্রামের ভাষায় বলি প্রতিবন্ধী, আসলে একটু সুন্দর করে বলে স্পেশাল চাইল্ড। তো এটি নিয়ে আমরা অনেক চিন্তিত থাকি। অনেকের পা একটু বাঁকা নিয়ে জন্মগ্রহণ করে, অনেকে অথবা নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যেগুলো আমরা বলি, যেমন এখন বাংলাদেশে খুব পরিচিত একটি শব্দ, সেটি হলো অটিজম। অটিজম শব্দটা কিন্তু খুবই পরিচিত এবং সবাই আমরা জানি অটিজম সম্বন্ধে। তো এই যে অটিজম অথবা নিউরোলজিক্যাল এনি টাইপ অফ ডিসঅর্ডার যেগুলো রয়েছে, পাশাপাশি মাংসপেশি জনিত প্রবলেম, যেমন নিউরোলজিক্যাল একটা প্রবলেম কমন আমাদের বয়স্ক ব্যক্তিদের হয়ে থাকে স্ট্রোক,
হ্যাঁ, তো আমরা একটা বাচ্চার ক্ষেত্রে বললাম যে এই সমস্যাগুলো, দেন আরেকটু বয়স্কতে চলে আসি, স্কুল গোয়িং বা স্কুলে যাচ্ছে যে বাচ্চারা, খেলতে গিয়ে ব্যথা পায়, স্পোর্টস ইনজুরি, খেলতে গিয়ে ব্যথা পাচ্ছে, কি হচ্ছে স্পোর্টস ইনজুরি। আবার আমাদের খেলোয়াড়রা আছেন, আমাদের খেলোয়াড়রা খেলতে গিয়ে ব্যথা পাচ্ছেন, তাদের কি হচ্ছে, লিগামেন্ট ছিঁড়ে যাচ্ছে। লিগামেন্ট মানে কি, আমাদের দুটো জয়েন্টকে যে জিনিসটি দিয়ে ঠিক সুতার মতো, আমরা যদি চিন্তা করি, আমরা যদি একটু মুরগির রান খাওয়ার কথা চিন্তা করি, দুটো জয়েন্ট বা দুটো হাড্ডিকে ঠিক যে জিনিসটি দিয়ে আটকে রাখা হয়েছে সুতা দিয়ে, এটি কিন্তু লিগামেন্ট। হ্যাঁ, তো এই যে লিগামেন্ট ইনজুরি খুব কমন, আমরা হাঁটতে গিয়ে মোচড় খেলাম, পাটা একটু মচকে গেল, এটি হলো লিগামেন্ট ইনজুরি। ঠিক এরকম যে মাংসপেশিতে টান লাগে, অনেকেই বলি আমরা হঠাৎ করে হাঁটতে গিয়ে জুতোটা উঁচু ছিল, মেয়েদের ক্ষেত্রে হাই হিল যারা পরেন, পাটা একটু মচকে যায়। আবার ছেলেদের ক্ষেত্রে হয়তোবা বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা হয়তোবা ধান ক্ষেতের ভিতর দিয়ে এই শীতের সিজনে একটু হাঁটছেন, গর্ত থাকে ধান খেতে কিন্তু বড় বড়, তো গর্তের ভিতর পা পড়ে গেল, পায়ে প্রচন্ড ব্যথা, লিগামেন্ট ইনজুরি। দেন আরেকটু বয়স্কতে চলে আসি, বিশেষ করে যেমন যারা চাকরিজীবী, আমরা যদি বলি যারা ব্যাংকার, ব্যাংকে চাকরি করে, তারা দীর্ঘক্ষণ বসে থাকে অথবা ডেস্ক ওয়ার্কার। এমনকি আমরা যদি বলি আজকে আমাদের সঙ্গে রয়েছেন সবুজ ভাই, সবুজ ভাই কিন্তু দীর্ঘ অনেকটা সময় এই যে লাইভ করতে গিয়ে বসে থাকেন, তাহলে তারও ব্যাক পেইন হতে পারে। কেন হয়? কারণ এখানে স্ট্রাকচারাল ড্যামেজ হয়। আল্লাহ তো আমাদেরকে শরীরে যে স্ট্রাকচার দিয়েছেন এটি নাড়াচাড়া করার জন্য, শুধু একরকম করে বসে থাকার জন্য না। যদি তাই হতো তাহলে কিন্তু আমাদের জয়েন্ট থাকতো না, তাহলে আমরা একটা বাঁশের মতো শক্ত বা সোজা হয়ে থাকতাম, আমরা সোজা হয়ে বসেই থাকতাম। আসলে সেটি না, আমাদেরকে জয়েন্ট দিয়েছে যাতে আমরা মুভ করতে পারি। তাহলে এই যেমন এই মিডল এইজে বা মধ্য বয়সে আমাদের লং টার্ম বসে থাকা, বিশেষ করে চাকরিজীবীরা কোমরে ব্যথা হয়, ঘাড়ে ব্যথা হয়, আমরা প্রায় শুনি। আর তারপরে যারা ড্রাইভ করে, বিশেষ করে গাড়ি চালায়, বাইক চালায়, আমাদের অঞ্চলে বাইক খুব পপুলার গ্রাম অঞ্চলে, তো বাইক চালায়, তারা দীর্ঘক্ষণ ঝাঁকি খেতে থাকে, ঝাঁকি খেতে 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 তারা একটা সময় বলে যে আমার ঘাড়ে ব্যথা করতেছে, কোমরে ব্যথা করতেছে। যারা দীর্ঘক্ষণ কম্পিউটার চালায় তারা কবজিতে ব্যথা হয়। হ্যাঁ, তো আমি কিন্তু আসলে পেইন বা প্রবলেম গুলো বলছি, আমি এর সঙ্গে পরে কানেক্ট করব যে আসলে আমরা কি করি, ফিজিওথেরাপিস্ট কারা এবং তারা কি করে। আগে আমরা প্রবলেম গুলো জানি। তাহলে এই যে সমস্যাগুলো, তারপরে আমরা যদি আসি, যেরকম আরেকটা এজ হয়ে গেলে আমরা কি জানি, ডায়াবেটিস হয়ে গেছে। দীর্ঘদিন ডায়াবেটিস থাকার ফলে তার কি হয়, পায়ের তালুতে ব্যথা, পায়ের তালু মানে সে নাড়াতে পারে না, ওজন ওজন লাগে, ভারী লাগে, সে হাঁটতে পারে না ঠিকভাবে, এবং জয়েন্ট গুলো একটা সময় পর অনেকে শক্ত হয়ে যায়, অনেকের কোমরে ব্যথা থাকে, অনেকের ঘাড়ে ব্যথা থাকে, শোল্ডারে, বিশেষ করে একটা এজের পরে দেখা যায় যে কাঁধ শক্ত হয়ে যায়, মানে হাত উপরে তুলতে পারে না, হাত এর পরে আর তুলতে পারছে না। তাহলে এই যে সমস্যাগুলো, তার মানে আমরা জন্ম থেকে বললাম এবং বয়স্ক মানুষ পর্যন্ত বললাম, অনেকগুলো সমস্যা বললাম। এই সমস্যাগুলো নিয়ে চিকিৎসা বিজ্ঞানের যে ধারা বা চিকিৎসা বিজ্ঞানের যে বিশেষজ্ঞরা কাজ করেন তারাই ফিজিওথেরাপিস্ট। একজন ফিজিওথেরাপিস্ট হতে হলে তাকে ইন্টারমিডিয়েট, যেটা আমাদের দেশের নিয়ম অনুযায়ী তাকে এইচএসসি বা ইন্টারমিডিয়েট পাস করতে হয়, তাকে ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করতে, এবং বাংলাদেশে এই মুহূর্তে 7টা ফিজিওথেরাপি ইনস্টিটিউট রয়েছে, যেগুলো সবগুলোই ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, এবং একটা ইনস্টিটিউট রয়েছে রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে, এবং আরেকটা রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। এই ইনস্টিটিউট গুলোতে 5 বছরের গ্রাজুয়েশন করতে হয়, অ্যাজ ইউজুয়াল আদার্স মেডিকেল কোয়ালিফিকেশনের মতোই, এমবিবিএস আর বিডিএস আর এটসেট্রা তাদের মতোই আমাদেরকে 5 বছরের কোয়ালিফিকেশন শেষ করে একজন ফিজিওথেরাপি চিকিৎসক বা ফিজিওথেরাপি বিশেষজ্ঞ হতে হয়। আর ফিজিওথেরাপিস্টরা কাজ করেন মূলত এই যে সমস্যাগুলো বললাম সেগুলো নিয়ে, এবং সেগুলো নিয়ে কিভাবে কাজ করেন, মূলত ফিজিওথেরাপিস্টরা ঠিক আপনারা যদি একটু বোঝানোর জন্য বলি, একজন ডেন্টিস্ট তার কাছে আপনারা যান দাঁতের চিকিৎসা করার জন্য, ডেন্টিস্ট যেরকম তার পদ্ধতিতে চিকিৎসা করেন, ঠিক ফিজিওথেরাপিস্টেরও নিজস্ব কিছু পদ্ধতি আছে। তিনি কিছু ঔষধ দিতে পারেন, পাশাপাশি তার কিছু মডালিটিস রয়েছে, যেগুলো হলো ইলেকট্রোথেরাপি আমরা বলি। গ্রাম অঞ্চলে যেগুলো খুব বেশি পরিচিত, লাল বাতি, নীল বাতি বা হলুদ রঙের বাতি দেয়া, আসলে ঠিক ব্যাপারটা ওরকম না। আমরা যেগুলো ইলেকট্রোথেরাপি, এবং অনেকে আমরা বলি যে প্রেগনেন্ট মহিলাদের যে আল্ট্রাসোনোগ্রাম করার জন্য যে আল্ট্রাসোনো জেল যে গোল 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 করে ঘুরায়, ঠিক ফিজিওথেরাপিস্টরা ওরকম একটা জিনিস ইউজ করে, ইউএসটি বা আল্ট্রাসাউন্ড থেরাপি, এবং এছাড়াও আরো অসংখ্য, এবং ম্যানুয়াল থেরাপি ইজ দ্য বেস্ট পার্ট হলো ফিজিওথেরাপির, যেখানে ম্যানুয়াল টেকনিক মানে হ্যান্ডস অন টেকনিক দ্বারা একজন ফিজিওথেরাপিস্ট চিকিৎসা করে থাকেন। তাহলে একজন ফিজিওথেরাপিস্ট হলো তিনি যিনি চিকিৎসা বিজ্ঞানের ফিজিওথেরাপিতে বিপিটি মানে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি কমপ্লিট করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এবং আমাদের গভর্নমেন্ট নীতি অনুযায়ী তাদেরকে আমরা বলতে পারবো ফিজিওথেরাপি চিকিৎসক বা ফিজিওথেরাপিস্ট। একটা জিনিস ভাইয়া কইছিলা যে you touched about
অনেক যে আমরা স্পেশালি আমরা দিরাই অঞ্চলে বাটি অঞ্চলে অনেক একটা ধানের খাটার একটা সিজন আইছে, রাইট? ধানের খাটার সিজনে তো মানুষে উঠবো বসবো বা বেন্ডিং হইব, এটার সম্বন্ধে কোনো একটা হাউ টু সেফগার্ড দেমসেলফ ওইটা সম্বন্ধে যদি কিছু আমার অডিয়েন্সে কিছু যদি হয় নাকি? জি অবশ্যই, আসলে এটি শুধু ধান কাটা বা এটি না, যে কোনো কাজের ক্ষেত্রে আসলে এটা আপনিও জানেন সনোজ ভাই, যেটি হলো যে আমাদের স্পাইন স্পাইন খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। মানে আমরা যদি একটু সহজভাবে বলি, একটা ঘরের খুঁটি যদি নড়বড়ে হয়ে যায় বা একটা ঘরের খুঁটি যদি কাত হয়ে যায়, তাহলে ঘরটা কিন্তু কাত হয়ে যাবে, ঘরটা কিন্তু আর সোজা হয়ে দাঁড়ায় থাকবে না। তো মানুষের শরীরের খুঁটি হলো মানুষের মেরুদণ্ড। তো যদি আমরা মেরুদণ্ডের সঠিক যত্ন না করি, আমরা যদি মেরুদণ্ডটার তার প্রপার ইউজটা না করি, তাহলে সেটা ক্ষতি হবে, এটাই স্বাভাবিক। যেমন এখন বলি, আপনি ধান কাটার কথা বললেন, ধান কাটার সময় আমরা কি হয়, আমরা নিচু হয়ে আসলে দীর্ঘক্ষণ আমরা একই পজিশনে কাজ করতে থাকি। এর ফলে কি হচ্ছে, আমাদের মেরুদণ্ডের যে স্ট্রাকচারটা ড্যামেজ হচ্ছে। ড্যামেজ হওয়ার পরে যেমন আমরা বলি কমন সিমটম আসছে, যখন অনেকক্ষণ ধরে এরকম কাজ করে এবং দীর্ঘদিন কাজ করে, তারা এরপর উঠে বলে যে আমরা উঠে দাঁড়াতে পারতেছি না, উঠে সোজা হয়ে দাঁড়ানো যায় না, প্রচন্ড ব্যথা। এবং অনেকের ক্ষেত্রে ব্যথা বাড়তে বাড়তে এমন হয় ব্যথার যায় না, এবং ব্যথা পায়ের দিকে চলে যায়, নিচের দিকে থাকে। প্রথমে বলে তারা ব্যথা ছিল হয়তো কোমরে, এরপরে কিছুদিন পর তার বলে ব্যথা তো এখন নিচের দিকে যাচ্ছে। এবং অনেকের ব্যথা কোমর থেকে পা পর্যন্ত চলে আসে। কেন আসে? আসে হলো মূলত আমাদের মেরুদণ্ডের যে মেরুরজ্জুর ভিতর দিয়ে যে নার্ভ যায়। এখন নার্ভের কথা যদি আমরা আসি, তাহলে এটাকে ঠিক এভাবে করে চিন্তা করতে পারি। সেটি হলো যে আমাদের ঘরে এই যে এখন লাইট জ্বলছে, আমার পিছনে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে, লাইটটা কিভাবে জ্বলছে? ইলেকট্রিসিটির কারণে। ইলেকট্রিসিটি কি দিয়ে আসছে? তারের মাধ্যমে। এখন যদি তার কাট হয়ে যায়, তাহলে এখানে লাইট জ্বলবে না। ঠিক সেম, আপনার মেরুরজ্জুর ভিতর দিয়ে যে নার্ভটা আপনার পা পর্যন্ত গেছে, এই যে পায়ে একটা মশা পড়লে আমরা বুঝতে পারি, আমি কিন্তু না দেখলেও বুঝবো যে মশা পড়ছে ওখানে, বা পায়ে একটা গরম কিছু লাগলে আমরা বুঝবো যে পায়ে গরম লাগছে। কেন বুঝবো? কারণ ওখান থেকে অনুভূতিটা আমাদের মেরুদণ্ডে আসছে, মেরুদণ্ড থেকে আমাদের ব্রেন পর্যন্ত আসছে, এই জন্য আমরা বুঝতে পারছি, আমরা না দেখলেও কিন্তু বুঝবো। যদি কোনো কারণে এই পাথওয়েটা বা এই তারটা ঠিকভাবে কাজ না করে, তার মানে নার্ভটা যদি ঠিকভাবে কাজ না করে, অথবা নার্ভে যদি চাপ লাগে, তাহলে ওই এরিয়াগুলোতে ব্যথা হয়, যেটা আমরা মেডিকেল ভাষায় বলছি, তো এটা আপনিও জানেন যে রেডিয়েটিভ পেইন। সো যখন রেডিয়েটিভ পেইন, তখন তিনি সহ্য করেন এবং তীক্ষ্ণ ব্যথা হচ্ছে, তীক্ষ্ণ ব্যথা হচ্ছে সহ্য। তো সেই জন্য তাদের ক্ষেত্রে পরামর্শ হলো, একই পরামর্শ আবার আমি সঙ্গে যুক্ত করে দিচ্ছি যে আমাদের যে মা বোনরা যারা ঘরে বসে কাজ করেন, বিশেষ করে হাঁটু গেড়ে বসে দীর্ঘক্ষণ কাজ করেন, রান্না করেন, কাপড় কাচেন, তাদের জন্য একই পরামর্শ। সেটি হলো যে আপনারা একই পজিশনে দীর্ঘক্ষণ কাজ করবেন না। দ্বিতীয় কথা হলো যে হাঁটু গেড়ে নিচু হয়ে কাজ করবেন না, মেরুদণ্ডের পজিশনটাকে সবসময় মেরুদণ্ডটাকে স্ট্রেট রাখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে রান্নার জন্য আপনি উঁচুতে একটু চুলাটা রাখতে পারেন, তাহলে আপনি দাঁড়িয়ে অথবা উঁচু টুলে বসে আপনি কাজ করতে পারেন, যাতে আপনার মেরুদণ্ডের পজিশনটা সোজা থাকে। আর গ্রামে যারা আসলে যে ধানের যে ব্যাপারটা বলেন, সেক্ষেত্রে আসলে একটু কনসিয়াস হতে হবে, যেহেতু না ঝুঁকে হাঁটু গেড়ে বসে যতটুকু কাজ করা যায়, এবং একটা না বেশিক্ষণ না, অন্তত পক্ষে 20 to 30 মিনিটস পরে মিনিমাম, মানে অন্তত পক্ষে একটু উঠে দাঁড়াতে হবে, একটু উঠে, যেটা হলো যে মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। যেমন এটাকে আমরা অনেক সময় বলি যে পিটি। ছোটবেলায় সবাই স্কুলে গেলে, আমাদের দেশের স্কুলগুলোতে সবুজ ভাই কিন্তু পিটি করানো হয় সকালবেলা, জাতীয় সঙ্গীত গাওয়ার পরে কিন্তু একটু physical therapy we say it. Yeah, also this is simple movement, otherwise কিছুই না, জাস্ট সিম্পল মুভমেন্ট। এই মুভমেন্ট গুলো অন্তত করলে তার সার্কুলেশনটা ঠিক থাকবে এবং সে কিছুটা কমফোর্ট ফিল করবে। সেক্ষেত্রে তার আসলে যে পেইন হওয়ার যে চান্সটা বা পসিবিলিটি কিন্তু কিছুটা কমে যাবে এবং সে কিছুটা বেটার ফিল করবে। তারপরও একই পজিশন দীর্ঘক্ষণ মেক করা যাবে না, সেটা তো অবশ্যই তাকে স্পাইনাল প্রবলেম ক্রিয়েট করবে এবং তার জন্য পরবর্তীতে তাকে আসলে অনেক কষ্ট পেতে হবে। Thank you, bye. I got lots of questions for you because যখন তোমারে পাইছি যে সকলটা শেক আউট করাইমু, কিন্তু কখন যে ইতালি তো নিয়ে আমার একজন ভাই যোগ হইছেন। শামীম ভাই, another question for you. The question is physiotherapy, physical therapy, especially in a rural Bangladesh, such place like Dirai, সুনামগঞ্জ, অথবা বিভিন্ন বাংলাদেশের মাঝে অনেক মানে সিটি বাদ দিয়া, they don't, তারা তো কোনো আন্ডারস্ট্যান্ডই নাই যে আপনারা তারারে কিলা সাহায্য করতে পারবা। করে
ওইটা তো এক্সপ্লেন করবাইনি, আপনারা কোনো উদ্যোগ নিরাইনি যে গ্রামে গ্রামে গিয়া থানায় থানায় গিয়া আপনারা প্রফেশনটারে হাইলাইট করতে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, এটি আসলে অনেকেই আমরা জানি না যে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আসলে কাজগুলো কি। বাংলাদেশে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের 103টি সেন্টার রয়েছে, যেটি সারা বাংলাদেশে এবং থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, একদমই জেলা থানা পর্যায়ে রয়েছে, এবং যেখানে ফিজিওথেরাপিস্টরা রয়েছেন এবং যেখানে একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট রয়েছেন যারা আসলে সার্ভিসগুলো দিচ্ছেন এবং সম্পূর্ণ বিনামূল্যে সে ফিজিওথেরাপি সার্ভিসগুলো ওখানে দিচ্ছেন তারা। আর এটি হলো যে পেরিফেরিতে যে অফিসগুলো, সেগুলোর নাম হচ্ছে প্রতিবন্ধী সাহায্য সেবা কেন্দ্র। তো এটি আসলে সবচেয়ে বেশি ট্রাস্টেড সোর্স ফিজিওথেরাপির জন্য। তবে একটি কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আসলে বাংলাদেশে অনলি 2 or 3,000 সামথিং গ্রাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসক, কিন্তু ব্যাড লাক, বাংলাদেশে বেশ কয়েক বছর আগের একটি ইনফরমেশন ছিল, সেটি হলো যে প্রায় 2 লক্ষ ফিজিওথেরাপি সেন্টার রয়েছে। সো হাউ ইট ক্যান পসিবল এই 2 থেকে 3 হাজার মানুষ 2 লক্ষ ফিজিওথেরাপি সেন্টার চালাচ্ছে? অবশ্যই না। সেই ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন হলো ফিজিওথেরাপি নেওয়ার আগে অবশ্যই আপনাকে কনফার্ম হতে হবে যে হি অর শি ইজ এ ফিজিওথেরাপিস্ট কিনা। দ্যাটস ওয়ে আমি অনেক আইতাম আসলাম আপনার সেই প্রশ্নের মাঝে, হোয়াট উই কল ইট এর দায় তো রেগুলেশন লাগে, রেগুলেশন না লাগলে তো আনরেগুলেটেড সেক্টর। আমি যা একটা জিনিস বাংলাদেশে গিয়ে দেখে আইছি যে তোমার তানে ফিজিওথেরাপিস্টের মাঝে এর মাঝে যেমন ডিপ্লোমা ডাক্তার গুলো আছেন বাংলাদেশে, এমন ডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট আছেন বাংলাদেশে। বিকজ বাংলাদেশের তো কোনো রেগুলেশন থাকলেও কোনো রেগুলেশনে সাহায্য করে কি না করে আই ডোন্ট নো, বিকজ আই এম নট ফ্রম বাংলাদেশ। বাট আমি আমার দেশে গেলে কি যেটা দেখি, আমার বাজারেও গেলে হে প্যারামেডিক হে ডাক্তার, রাইট? ওখন একটা ডাক্তারই কিন্তু ফিজিওথেরাপিস্ট সম্বন্ধে জানে না। ফিজিওথেরাপিস্ট হইতে গেলে ইট টেকস 4 to 5 years just to study muscular medicine. How would a doctor know about physiotherapy? আপনি যদি আমার এক্সপ্লেইন করেন এটা, তা সবচেয়ে বেস্ট। সেটি হলো আসলে এখন এইখানে বলবো কি, দেখুন, যেখানে উপায় নেই, সিস্টেম নেই, সেখানে নিজের স্বার্থে সিস্টেম তৈরি করে নিতে হয়। যেমন এখানে সবুজ ভাই আপনাকে আমি এক কথায় বলে দিই, সেটি হলো যে দেখেন, যারা সার্ভিসটা নিচ্ছেন বা সেবাটা নিচ্ছেন, সাপোজ আমি যদি একজন দাঁতের ডাক্তারের কাছে যাই, আমার প্রচন্ড দাঁতের ব্যথা, আমি দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছি, এটা যেহেতু আমি কনফার্ম হতে পারছি না, আমাদের ওই সিস্টেমটি নেই, যেহেতু আমি কনফার্ম কিভাবে হবো হি অর শি ইজ এ কোয়ালিফাইড অর কোয়ালিফাইড না, ইজ এ ফেক কি না, সেটা আমরা জানি না। তো সেই ক্ষেত্রে অন্তত একটু খোঁজ নিয়ে জানতে হবে। যেমন আমরা অনলাইনে একটা প্রোডাক্ট কেনার আগে কি করি, একটু রিভিউ দেখি। আমরা অনেক 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 ওয়েবসাইট আছে, কিন্তু আমরা সব ওয়েবসাইট কিন্তু ট্রাস্ট করি না। কেন করি না? আমরা আলিবাবা বা অ্যামাজনকে কেন ট্রাস্ট করি, ইবে কে কেন ট্রাস্ট করি? বিকজ তারা ট্রাস্টেড, কারণ আমরা জানি, আমরা শুনছি, আমরা রিভিউ দেখছি। তো সেই ক্ষেত্রে যেখানে আমাদের যেহেতু ওটা নেই, এখন কিছু করার নেই, হয়তো ওটা হয়ে যাবে সামনে, সেই ক্ষেত্রে সবার আগে দরকার জনগণের সচেতনতা। আমরা যেই সার্ভিসটা নিতে যাব, সার্ভিসটা আমি আমার কষ্টের পয়সা দিয়ে নিচ্ছি, আমি আমার আপনজনের জন্য নিচ্ছি, হয় আমি আমার বাবা, আমার মা, অথবা আমার ভাই, অথবা বোন, অথবা আমার সন্তান, তাদের জন্য আমি সেবাটি নিচ্ছি। সে অসুস্থ, কেউ একজন ফিজিওথেরাপিস্টের কাছে তো গল্প করতে আসে না। আজকে হয়তো আপনি আমি গল্প করছি, কিন্তু আসলে তো কোনো পেশেন্ট আমার কাছে গল্প করতে আসবে না। পেশেন্ট আসবে তার ম্যাক্সিমাম কষ্ট নিয়ে। তো যেহেতু সে তার কষ্ট নিয়ে আসবে, তাহলে তাকে একটু হলো খোঁজ নিয়ে যেতে হবে যে যেখানে যাচ্ছি উনি কি ফিজিওথেরাপি ডাক্তার সাহেব কিনা, উনি কি ফেক কিনা, বা উনি আসলে কোন ডিগ্রিধারী। একদম প্রথমে এক লাইনে আমরা যদি দেখি, দেখেন, আমরা গ্রামের একটা মানুষ তো জানি যে ডাক্তার কাছে, আচ্ছা উনি এমবিবিএস ডাক্তার না উনি প্যারামেডিক ডাক্তার, আমরা কিন্তু ক্লাসিফাই করি। দেন হয়তো আমি এমবিবিএস পাচ্ছি না বলে প্যারামেডিক দেখাচ্ছি, যেটা অ্যাভেলেবেল না। আমাদের ক্রাইসিস আছে, আমাদের লিমিটেশন আছে, আমাদের নাই। বাংলাদেশে মাত্র 93,000 or something graduate physician and only 3 or 4,000 something physiotherapists, and so therefore there is a huge 160 or 170 million people in Bangladesh officially, right? Then you are saying the graduate physiotherapist, university degree physiotherapist, you said about 3,000, is it? Yeah, 3,000 or something plus minus. This is not exact count. Then you are still short. You should with 30,000, 30,000, 30,000.
because how can you service 170,000 if only 3,000 physiotherapists? You are short of 30,000. আমার ক্যালকুলেশনে তুমি তাই 30,000 এর মতো নাকি তুমি তাই শর্ট। 30,000 না, এখানে রিসেন্ট একটা আমি আপনাকে সমীক্ষা বলি, সেটি হলো যে 33,000 পপুলেশনের জন্য অনলি ওয়ান ফিজিওথেরাপিস্ট। ওয়াও, তো আমি রং কইরাম, আরো বেশি কথা। 33,000 population are against a single physiotherapist, so this is not possible, right? But তারপরে যেটা করতে হবে কি দেখেন, আমরা না জেনে আমরা ভুল মানুষের কাছে যাচ্ছি, ভুল মানুষের কাছে গিয়ে ভুল চিকিৎসা শিকার হচ্ছি, আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমি ট্রিটমেন্টটা ভালো পাচ্ছি না, আমি আমার পেশেন্টের ক্ষতি করছি। তো সেক্ষেত্রে যদি আমরা অন্ততপক্ষে কনসিয়াস হয়ে পারফেক্ট ফিজিওথেরাপিস্টদের কাছে যাই, সেক্ষেত্রে হয়তোবা ডিমান্ডটা বোঝা যাবে। যখন আমরা ডিমান্ডটা বুঝবো তখন আসলে আমরা বুঝতে পারবো যে তখন আসলে একটা ক্রাইসিস তৈরি হবে এবং সেই ক্রাইসিস ওভারকামের জন্য একটা প্রেশার তৈরি হবে। আসলে দেখুন, এখনো সবচেয়ে বড় কথা কি, মানুষ ফিজিওথেরাপিকে মনে করে বাসায় বসে 2 হাত 2 পা তুললি ফিজিওথেরাপি হয়ে যায়, ডানে বামে ঘুরলি ফিজিওথেরাপি হয়ে যায়। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি বলি, আমি এরকম পেশেন্ট পেয়েছি যেই পেশেন্ট এসে বলেছে, সাপোজ আমি ইলেকট্রোথেরাপির একটা ডিভাইস ইউজ করছি, কিন্তু আমাকে ওই পেশেন্ট এসে বলেছে, আচ্ছা আমার বাসায় একটা লাল রঙের লাইট আছে, আমি কি ওই লাইটটা দিলে হবে? অথবা আমাকে এরকম আমি শুনেছি, আমাকে বলেছে যে আমার ওয়াইফের হেয়ার ড্রায়ার আছে, ওখান থেকে গরম বাতাস বের হয়, তাহলে আমি কি এরকম গরম বাতাস দিলে কি হবে না? সো দিস নট ফিজিওথেরাপি ম্যান। তো এই লজিক্যাল ব্যাপারগুলো বুঝতে হবে। যখন লজিক্যাল ব্যাপারগুলো বুঝবো তখন আমরা কোয়ালিফাইড পিপলের কাছে যাব এবং আমরা আস্তে আস্তে আসলে খুঁজতে থাকবো, এবং তখন ডিমান্ডটা তৈরি হবে, হয়তো গভর্নমেন্টও বুঝবে, আস্তে আস্তে রিকভারিটা হয়ে যাবে। বাট অন্ততপক্ষে যেহেতু আমি বলবো আমার পার্সোনাল জায়গা থেকে যে প্রতিটা পেশেন্ট কষ্টের পয়সা দিয়ে চিকিৎসা নেয়, সে কষ্টের পয়সাটা একটা ভুল জায়গায় গিয়ে ভুল চিকিৎসা করানোর থেকে টাকাটা আপনি ভিক্ষুককে দিয়ে দেন, আপনার চিকিৎসাই করানোর দরকার নেই। কারণ ভুল চিকিৎসা করে আরো ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে আপনার চিকিৎসা করানোর দরকার নেই। অন্তত সচেতন হয়ে খুঁজে নেন ভালো একজন ফিজিওথেরাপিস্টকে। ওকে, একটা one video you made about physical therapy equipment এ মানে ফিজিওথেরাপি বলে ফেলে। If you could explain then equipment physiotherapy নাই, তুমি তাই পেশা physiotherapy, it takes 5 years to become physiotherapist doctor, 5 years. By the way, doctor title বিভিন্ন দেশে বিভিন্ন ব্যবহারে এটা করা হয়। By the way, এটা আমি একটা কথা, doctor title is not a protected title, even in Bangladesh it's not a protected. Any Tom, Dick and Harry is a doctor, কিন্তু real doctor হইল গাড়ি যারা PhD করছে, not even a medical doctor. Real doctor is the one who done PhD. He is the real doctor, doctor of philosophy. Any পেশাজীবিত যারা আমরা হেলথ কেয়ার ওয়ার্কার, আমরারে অনারি টাইটেল দেওয়া হয়েছে ডক্টর। ডু ইউ নো দ্যাট ভাই? ইটস এ অনারি টাইটেল। দ্য রিয়েল টাইটেল ইজ পিএইচডি। যারা আছে এরা রিয়েলি কিন্তু ডাক্তার হইতে পারে। ওকে, সো ইফ ইউ কুড এক্সপ্লেইন মি, তুমি একটা ভিডিও দিছিলে ভাই যে ওইটা এক্সপ্লেইন করছিলা যে খালি ইকুইপমেন্ট ফিজিওথেরাপি না পেশা, ইফ ইউ কুড এক্সপ্লেইন দ্যাট টু মি। ইয়া, এখন তাহলে আপনাদেরকে একটু ঘুরিয়ে বলি। হ্যাঁ, সেটি হলো যে আপনার ডাক্তারের কাছে গেলেন, মানে আমি ডাক্তার, সো আমি এটাও এক্সপ্লেইন করব। আপনি সেকেন্ড যে কথাটা বলেছেন আমি ওটাও এক্সপ্লেইন করব, বাট আমি প্রথম স্টেজটায় আছি। সেটি হলো যে প্রথমে ফিজিওথেরাপি। তো একজন ফিজিশিয়ান, আমি প্রথমে বলে দিচ্ছি, ফিজিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, ডেন্টিস্ট, দিস জেনেটিক নেম, অ্যান্ড প্রফিক্স ডক্টর, ডক্টর, ডক্টর। সো দিস প্রফিক্স, অনেকে আমরা সাফিক্স ইউজ করি, যেমন আমার নামের শেষে আপনারা দেখতে পাচ্ছেন পিটি, দিস সাফিক্স। সো দিস ইজ অ্যানাদার ইস্যু। সো এখন আমরা যার কাছে যাচ্ছি, প্রতিটা হেলথ ওয়ার্কার আর পেশাজীবীদের, ইন্ডিপেন্ডেন্ট হেলথ প্রফেশনালসদের নিজস্ব কিছু ট্রিটমেন্টের প্রোটোকল থাকে। যেরকম আপনি জ্বর হলে নাপা খান, ব্যথা হলে ব্যথার ওষুধ খান, হ্যাঁ, আবার অপারেশন লাগলে অপারেশন করা হয়, আবার যদি ভেঙে যায় প্লাস্টার করা হয়। সো এগুলো কিন্তু একটা মডালিটিস বা আলাদা আলাদা কাজ। ঠিক সেরকম একজন ফিজিওথেরাপিস্টের কাছে আপনি যখন যান, তিনি হয়তোবা আপনাকে গরম হিট দিল, দিস ইজ নট হিট কম্প্রেশন, এটা হলো ইলেকট্রোথেরাপি, মানে ইলেকট্রিক্যাল ডিভাইসের মাধ্যমে যে চিকিৎসাটা দেওয়া হয় ইলেকট্রোথেরাপি। এখন ইলেকট্রোথেরাপির অনেক ধরনের ভেরিয়েশন আছে, যেরকম অনেক ধরনের ঔষধ আছে, এরকম অনেক ধরনের ইলেকট্রোথেরাপি আছে, আবার অনেক ধরনের অপারেশন আছে, এরকম অনেক ধরনের ম্যানুয়াল থেরাপি আছে।
হ্যাঁ, আবার অনেক ধরনের আপনি যদি বেন্ডিস আছে, এরকম ধরেন অনেক ধরনের আকুপাংচার, সরি ড্রাই নিডল, কাপিং এক্সেট্রা 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 টেকনিক আছে। তার মানে ঠিক যেরকম একজন ফিজিশিয়ানের হাতে অনেকগুলো অপশন আছে বা অনেক ধরনের মডেলিটিস আছে, একজন ফিজিওথেরাপিস্ট আছে অনেকগুলো মডেলিটিস আছে। এখন আপনাকে ব্যথা কমানোর জন্য, যেমন আপনি যদি একটু এইভাবে করে দেখেন, আপনি যদি একজন আমি বলবো যে ধরেন ব্যথা নিয়ে আপনি গেলেন একজন এমবিবিএস ডাক্তারের কাছে, উনি দিল ব্যথার ওষুধ। ব্যথা নিয়ে আপনি গেলেন আয়ুর্বেদের কাছে, উনি দিল হয়তো বা আয়ুর্বেদ কিছু ওষুধ বা পাতা বা কিছু সামথিং সামথিং এলস। আপনি গেলেন হয়তো কোনো তান্ত্রিকের কাছে, সে তার ট্রিটমেন্ট দিল। তার মানে সবার ট্রিটমেন্ট, আবার আপনি গেলেন হোমিওপ্যাথির কাছে, তিনি তার ওষুধ দিলেন। তার মানে সবাই তার কিন্তু সবারই উদ্দেশ্য কিন্তু এক, ব্যথা কমানো। এখন একই ব্যথা অনেক ভাবে কমানো যায়। ঠিক সেম একজন ফিজিওথেরাপিস্ট ইলেকট্রোথেরাপি ইউজ করতে পারে, হয়তোবা অনেক ক্ষেত্রে যেমন হয় যে আমি যেখানে সরাসরি ব্যথার ওষুধ দিতে পারবো না, আমি ইলেকট্রিক্যাল মডেলিটিস দিয়ে আমি সার্কুলেশন বাড়িয়ে আমি সেখান থেকে ওয়াশ আউট করে ফরেন পার্টিকেলসটা আমি কিন্তু ব্যথাটা কমিয়ে দেবো, বা টক্সিক সাবস্টেন্সটা আমি কিন্তু ওয়াশ আউট করে দিয়ে আমি ব্যথা কমিয়ে দিতে পারি। তো এটা ডিপেন্ড করবে ওই পেশেন্টের কি কন্ডিশন, কি সমস্যা, সেই সমস্যার উপরে আসলে কি কি করতে হয়। তাই মনে রাখতে হবে শুধুমাত্র ডান বামে হাত ঘুরানো ফিজিওথেরাপিস্ট না, শুধুমাত্র লালবাতি নীলবাতি মানে অথবা মলম দিয়ে ঘষাঘষি ফিজিওথেরাপি না, মানে যেটা আসলে আমাদের ভাষায় আমরা সহজভাবে বাঙালিরা আমরা যেভাবে করে বুঝি, আমি কিন্তু আসলে ওভাবে করে বোঝার চেষ্টা করতেছি, আপনাদেরকে বুঝাচ্ছি। তার মানে ফিজিওথেরাপি ইজ এ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট হেলথ প্রফেশনালস তারা, এবং হেলথ প্রফেশন তারা তাদের একটা সমস্যাতে যে ধরনের ট্রিটমেন্ট লাগে সেগুলো দেয়। এখন যদি আপনারা বলেন, এখানে একটি প্রশ্ন আসে যে তাহলে কি সবকিছু ফিজিওথেরাপিস্ট দেখবে? নো, নেভার। ফিজিওথেরাপিস্ট দেখবে শুধু মাসকুলো স্কেলেটাল ডিসঅর্ডার গুলোকে। মানে এমন না আপনার জ্বর হলো আপনি আমার কাছে আসলেন, আমি আপনাকে চিকিৎসা দিব, সেটার জন্য ফিজিশিয়ান আছে। বুঝতে হবে একজন দাঁতের ডাক্তারের কাছে যেরকম দাঁতের সমস্যা নিয়ে যান, আমার কাছে আমার সংশ্লিষ্ট প্রবলেম গুলো নিয়ে আসবেন। আমার কাছে কেউ গাইনি সমস্যা নিয়ে আসলে আমি কিন্তু বলে দিব আপনি গাইনি স্পেশালিস্টের কাছে যান। আমার কাছে যদি দাঁতের সমস্যা নিয়ে আসেন তাহলে আমি বলবো দন্ত বিশেষজ্ঞের কাছে যান। ঠিক সেরকম ফিজিওথেরাপিস্ট তার যে প্রথমে আমি বলেছিলাম কি কি সমস্যা, অনেকগুলো সমস্যার কথা বলেছিলাম, এই ধরনের যে সমস্যাগুলো সেগুলো তারা চিকিৎসা করেন তাদের পদ্ধতিতে। এখন সেই পদ্ধতিতে প্রয়োজন হলে কিছু ঔষধ দেওয়া লাগতে পারে, প্রয়োজন হলে ইলেকট্রোথেরাপি দেওয়া লাগতে পারে, প্রয়োজন হলে সেখানে ম্যাসেজ থেরাপি লাগতে পারে, প্রয়োজন হলে ছোটখাটো কিছু নিডেল পুশ করা লাগতে পারে। তারপরে ইউজ, এবং সেটা ডিপেন্ড করবে আসলে ওই পেশেন্টের বা ওনার কন্ডিশন কি এবং ওনার নিড কি। আবার ব্যাপারটা এরকমও না, আমরা যেটা আরেকটা জিনিস ভুল দেখি যে প্রথমত ফিজিওথেরাপি মানে আমরা মনে করি যে ব্যায়াম, আবার ফিজিওথেরাপি মনে করি যে একই ব্যায়াম বোধহয়। এখন আপনাদেরকে একটা কথা বলি, সেখানে যে ইদানিং আমরা ইউটিউবে বিশেষ করে দেখেন, এই স্টিল নাও আমরা একটা ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা আছি, আমরা কথা বলছি, মানুষের ভিতরে একটা ধারণা হয়ে গেছে যে হয়তোবা আমরা অনলাইন থেকে আমার কোমরে ব্যথা গিয়ে সার্চ দেয় যে আমি একটা ব্যায়াম দেখি, আমি এই ব্যায়ামটা দেখবো, এই ব্যায়ামটা করে ঠিক হয়ে যাবে। নো, নেভার, দিস 100% রং। আমি যতটুকু রিসেন্টলি স্টাডি করে দেখেছি বা জেনেছি যে ওয়ার্ল্ডের অনেক অ্যাসোসিয়েশন, অনেক সংগঠন তারা এটার বিরোধিতা করছে, এবং তারা কিছু প্রজেক্ট লঞ্চ করেছে যাতে গুগল থেকে এই ধরনের ফেক জিনিসগুলোকে তারা রিমুভ করতে পারে। বিকজ ট্রিটমেন্ট কখনো সেম হয় না, প্রতিটা মানুষ আলাদা, তার প্রবলেম আলাদা, তার প্রবলেমের কন্ডিশন আলাদা, এবং সেটা অনুযায়ী ট্রিটমেন্ট আলাদা। কখনো সেম কন্ডিশনের ট্রিটমেন্ট হয় না। যদি তাই হতো তাহলে আমরা জীবনে কোনোদিনও ডাক্তার দেখানো লাগতো না। একই অসুখ হাজারটা মানুষের হচ্ছে, তাহলে আমরা একই প্রেসক্রিপশন দিয়ে হাজারটা মানুষ ওষুধ খেতে পারতো এবং চিকিৎসকের কাছে যাওয়া লাগতো না। যদি যাওয়া লাগছে কারণ তার কন্ডিশন আলাদা, একটা মানুষের এজ, তার প্রবলেম, তার জেন্ডার, তার এভরিথিং, তার লাইফস্টাইল, সে কি করে, কি করছে, তার ফিটনেস কিরকম, সে কি লম্বা কত, তার ওয়েট কত, অনেক কিছুর উপর তার সমস্যাগুলো নির্ভর করে। তাই ফিজিওথেরাপি মানে শুধু ব্যায়াম না, ফিজিওথেরাপি মানে কোনো ইলেকট্রোথেরাপি না, ফিজিওথেরাপি কোনো লাইট না। ফিজিওথেরাপি ইজ এ কমপ্লিট হেলথ প্রফেশনালস, একটা কমপ্লিট ট্রিটমেন্ট প্রোটোকল, যেখানে একজন ফিজিওথেরাপিস্ট চিকিৎসা করেন এবং ফিজিওথেরাপিস্ট প্রতিটা পার্সনকে আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসেসমেন্ট করেন, অ্যাসেস করে তাকে ডায়াগনোসিস করে তাকে ডিসিশন মেক করে তার জন্য কি লাগবে এবং সেগুলো দেন। 100% এভিডেন্স বেসড প্র্যাকটিস, নট এনি টাইপ অফ ফেক অর আল্লাহর রাস্তে প্র্যাকটিস, মানে যে করে দিচ্ছি আল্লাহ যা করে ভালো করবে, এটা মোটেই এরকম কোনো কিছু না। ফিজিওথেরাপি বাংলাদেশ নিতে হবে,
মেডিসিনে অনেক জিনিস খামায় না ভাই, মেডিসিন সাপ্রেস করে, that's all medicine does, it suppresses it, right? But without the medicine we need alternative things. খালি দেন মেডিকেলি দেন আমি যেন কিওর করলি আমি নিজেই অনেক বর্তমানে কমপ্লিমেন্টারি মেডিসিনে ডিপ্লোমা দিছি, whether I like it or hate it, it's a different matter. আমার হইল গাড়ি যে আমার নলেজটা জানা হোমিওপ্যাথিকের উপরে আমার দরকার, whether আমি প্র্যাকটিস করি না করি it's a different matter, at least I understand এটা আমার নিজস্ব, এটা আমি যখন আমি নিজস্বভাবে এটা কোর্স করছি ওই করছি, আমি এলোপ্যাথিক তো নিয়ে আমি জানতাম স্যার আমি হোমিওপ্যাথিকটা কিতা, and I call it is the most powerful placebo medicine in the world. আর কিছু কইবার আসেনি ভাই? না, সকলের উদ্দেশ্যে আসলে ভালো লাগছে, সকলকে ধন্যবাদ। আসলে আমি জানি না কারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি না, তারপরে ভালো লাগছে আসলে আপনাদের এই প্ল্যাটফর্মটিতে কথা বলার জন্য। আর বিশেষ করে সমুজ ভাইকে অসংখ্য ধন্যবাদ, উনি আসলে আজকে এই প্রোগ্রামটিতে আমাকে যুক্ত করার জন্য। আমি আসলে যেখানেই যাই আমি চেষ্টা করি অন্ততপক্ষে মানুষ অ্যাওয়ার্ড হোক, মানুষ ফিজিওথেরাপি সম্পর্কে জানুক, ফিজিওথেরাপি সম্বন্ধে মানুষের ভুলটা ভাঙুক। দেখুন পৃথিবীতে কেউই সবকিছু পারে না, বা কোনো প্রফেশনই একাই সবকিছু করা সম্ভব না। প্রতিটা প্রফেশনের দরকার আছে, আর দরকার আছে বলে কিন্তু প্রতিটা প্রফেশনই পৃথিবীতে সার্ভাইভ করছে বা প্রতিটা প্রফেশনই আছে। যেমন আমি অনেকদিন আগে একটি আর্টিকেল পড়ছিলাম, সেখানে আসলে বলা হচ্ছিল যে মানুষ বিশ্বাসটা মানুষের অনেক বড় একটা জিনিস। তো এমন দেখা গেছে যে যেমন আমরা বলি কিছু কিছু ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরাও জানি যে হয়তো বা হোম বেস তিনি কিছুটা কিওর থাকে, কারণ মানুষের ইমিউনিটি সিস্টেম আছে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। কিছু জিনিস মানুষ কিন্তু নিজে নিজেও সুস্থ হয়ে যায়, হ্যাঁ, কিছু জিনিস মানুষ নিজে নিজে সুস্থ হয়ে যায়, তারপরও চিকিৎসকের শরণাপন্ন হতে হয়, কারণ যাতে ফার্দার কোনো বড় কমপ্লিকেশন না হয়। তার মানে এমন না যে সবকিছু আপনি নিজে নিজে সুস্থ হয়ে যাবে। তারপর একটা জিনিস বুঝতে হবে যে আপনাকে প্রতিটা হেলথ প্রফেশনালসদের আলাদা আলাদা দায়িত্ব আছে, প্রতিটা পেশাজীবীদের আলাদা আলাদা দায়িত্ব আছে, তারা আলাদা আলাদা রোল প্লে করে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা কাজ আছে। যেমন আমি নিশ্চয়ই একটা ডেলিভারি কেসে আমি যাব না, আমি এটা মানে সিজার করতে যাব না, দিস ইজ নট মাই ডিউটি, এটা আমার কাজ না। আমার কাজ ব্যাক পেইন নিয়ে, আমার কাজ নেক পেইন নিয়ে, আমার কাজ স্পোর্টস ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে, আমার কাজ নিউরোলজিক্যাল রিহ্যাবিলিটেশন নিয়ে, এইজি পার্সনদের নিয়ে আমার কাজ আছে। সো প্রতিটা প্রফেশনাল ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ক। সো আপনাদেরকে বুঝতে হবে যে আপনি কখন ফিজিওথেরাপিস্টের কাছে আসবেন, আবার কখন একজন ফিজিশিয়ানের কাছে যাবেন, আপনি কখন একজন অন্য স্পেশালিস্টের কাছে যাবেন, কখন একজন অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন। সো সবকিছু দিস ইজ এ কমপ্লিট টিম ওয়ার্ক। সো আমরা আসলে একটা পেশেন্টকে কখনোই এককভাবে সুস্থ করা যায় না, একদম সবার শেষের দিকে আপনাকে আরেকটা এক্সাম্পল দিব। দেখুন আমি যেখানে প্র্যাকটিস করি আমি অনেক নিউরোলজিস্টের সঙ্গে টিম ওয়ার্ক করি, আমি অনেক অর্থোপেডিক স্পেশালিস্টের সঙ্গে টিম ওয়ার্ক করি, পেডিয়াট্রিশিয়ানদের সঙ্গে টিম ওয়ার্ক করি। কথাগুলো বলার অর্থ হল যে একজন স্ট্রোক পেশেন্ট, আমাদের বাংলাদেশে প্রচুর স্ট্রোক হয়, আমরা জানি না, আমরা বুঝি না তাদেরকে কি করতে হবে, আমরা সর্বোচ্চ তাদেরকে কিছু ঔষধ খাওয়ায় দেন আমরা মনে করি তারা কেন সুস্থ হচ্ছে না। নো, নেভার। তার স্ট্রোক কেন হয়? স্ট্রোক হয় তার ব্রেন ইনজুরি। ব্রেন ইনজুরি কেন হলো? ব্রেন ইনজুরি হলো তার ওখানে রক্ত চলাচল কমে গেছে। এখন কমে দুই ভাবে যেতে পারে, হয় আপনার ওখানে রক্তের পাইপলাইন, আমরা যদি এভাবে করে বলি রক্তের আর্টারি মানে রক্ত চলাচলের রাস্তা হয় ছিঁড়ে গেছে, না হলে বন্ধ হয়ে গেছে, যেভাবেই হোক রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। ব্রেইন তার নর্মাল গ্লুকোজ সাপ্লাই পাচ্ছে না, তার ফাংশন ওয়ার্ক করতে পারছে না, রক্ত জমাট বেঁধে ব্রেইনের উপরে প্রেসার দিচ্ছে, স্ট্রোক হয়ে গেছে আপনার। আপনি হসপিটালে নিয়ে গেলেন, একজন নিউরোলজিস্ট আপনাকে দেখলেন, উনি প্রয়োজন হলে সার্জারি করবেন, প্রয়োজন না হলে শুধু ঔষধ দিয়ে আপনাকে ট্রিটমেন্ট দিবেন। বাট দিস ইজ 50% ট্রিটমেন্ট। আদার্স 50% ট্রিটমেন্ট আপনার দরকার আছে, সেটি হলো রিহ্যাবিলিটেশন। আপনাকে ওখানে যে চিকিৎসাটা দেওয়া হবে সেটার মাধ্যমে আসলে ব্রেইনের ফার্দার ইনজুরি যাতে না হয়, এবং ওই অবস্থা থেকে যাতে রিকভারি হয়। বাট আপনার ফাংশনাল যে লস হলো, মানে আপনি হাঁটতে পারছেন না, আপনি বসতে পারছেন না, আপনি পাটা নাড়াতে পারছেন না, আপনি কথা বলতে পারছেন না, আপনি নড়তে পারছেন না, আপনি একদিক থেকে আরেকদিকে ফিরতে পারছেন না, আপনি কিছুই করতে পারছেন না, এই এবিলিটিটা ফেরানোর জন্য আপনার লাগবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। আপনি যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না করবেন, ফিজিওথেরাপি যখন না করবেন, রিহ্যাবিলিটেশন পার্টটা যখন আপনি স্কিপ করে যাবেন, আপনি অনলি 50% ট্রিটমেন্ট করছেন।
আপনাকে বাকি 50% ট্রিটমেন্ট করতে হবে। যখন আপনি একই সঙ্গে একজন নিউরোলজিস্ট তার কাজের সাথে সাথে তার পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার সাথে সাথে যখন একজন কোয়ালিফাইড নিউরোলজিক্যাল ফিজিওথেরাপিস্টের আন্ডারে থেকে ফিজিওথেরাপি নেবেন, তখন ওই পেশেন্ট কিন্তু হাঁটবে, ওই পেশেন্ট আবার হাঁটবে, আবার বসবে, আবার সব কাজ করবে, এবং এভাবে করেই একটা পেশেন্ট সুস্থ হয়। আমি তো জাস্ট একটা স্ট্রোক দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম, এভাবে প্রতিটা পেশেন্ট, এমনকি আমাদের দেশে স্পেশাল চাইল্ডদের ক্ষেত্রেও কিন্তু আমরা বলবো যে তার স্পেশাল লার্নিং লাগবে, ফিজিক্যাল থেরাপি লাগবে, অকুপেশনাল থেরাপি লাগবে, স্পিচ থেরাপি লাগবে, নিউট্রিশন স্পেশালিস্টের সাপোর্ট লাগবে। আপনার পুষ্টি, কতটুকু খাবার খাবেন, কতটুকু খাবার খাবেন না, teamwork, we call it multidisciplinary teamwork. Right. It's not for one profession job. Thank you, Bhai. Thank you for coming. I am so grateful you have joined my platform. এসে আমার কিছু করার মতন নাই, and I'm sorry আমি বাংলা অত ভালো মারতাম পারলাম না, এটা I feel sorry for that. Bhai, thank you for coming to the platform, and I shall see you sometime. আর আমি যদি আরেকবার নক করি, if you would come back again, that will be grateful. Yeah, obviously. Okay? Thank you very much. Okay, te khuda hafiz. Okay. Allah Hafiz. Okay, আজকের প্রোগ্রাম something different. আমি তাইলে বহুত দিন ধরে জকরাম আকি